এই দেশটা আমাদের হাতে নেই, এই দেশটা চালাচ্ছে ইন্ডিয়া, এই দেশের হর্তাকর্তা এখন ইন্ডিয়া। আমাদের দেশের রাজনীতি স্টিয়ারিং আমাদের হাতে নেই। এখানে কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতার চেয়ারে থাকবে, এটা নির্ধারণ করে আমাদের প্রতিবেশী দেশ কিংবা বিভিন্ন দেশগুলো নিয়ন্ত্রণ করে। এটি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এক একজন এক একভাবে এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এক একভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন। শুরুতেই আমরা যেটি পরিষ্কারভাবে আগেও বলেছি, এখনো বলছি, যে সত্যিকার অর্থে যারা বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশ প্রেমী বা বাংলাদেশী বা বাংলাদেশপন্থী, তারা বরাবরই বিদেশ নির্ভর রাজনীতিকে অ্যাভয়েড করে আসছে, বিদেশ নির্ভর রাজনীতির এক প্রকারের বিরোধিতা করে আসছে। এই জায়গাটাতে আমিও একমত। আমরা আসলে বিদেশ নির্ভর রাজনীতি থেকে অনেকটাই আমরা আসলে সবসময় চিন্তা করি যে জনগণের শক্তির উপরে ভর করে বাংলাদেশটাকে আমাদের পরিচালিত করতে হবে, বাংলাদেশটাকে চালাতে হবে। এখন আসুন, এই যে সেনাপ্রধান সাবেক জেনারেল আজিজ সাহেবের উপরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে কেন? পরিষ্কারভাবে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তার উপরে এই স্যাংশনটি দেওয়া হয়েছে। তার মধ্যে নাম্বার 1 এ রয়েছে করাপশন, দুর্নীতি। 2 নম্বর রয়েছে তিনি বাংলাদেশে এই যে বেশ কয়েকটি অপরাধমূলক বা আপনার জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। এরকম বেশ কয়েকটি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশনটি দিয়েছে। শুধু জেনারেল আজিজ সাহেবের উপরেই স্যাংশন দিয়েছে, এখানেই তারা ক্ষান্ত হন নাই বা সীমাবদ্ধ থাকেন নাই। একই সাথে তার পরিবারের সদস্য যারা পরিবারবর্গ, তাদের উপরেও এই স্যাংশনটা দেওয়া হয়েছে। এখন আপনি বললেন ডোনাল্ড লু কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে তিনি গেলেন, তিনি আসলে কোনো বার্তা দিয়েছেন কিনা বা দিয়েছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই। ডোনাল্ড লু যখন বাংলাদেশে আসে, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে বা জো বাইডেনের পক্ষ থেকে বার্তা নিয়ে আসে। এর আগে অর্থাৎ নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে যখন ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আওয়ামী লীগের ওবায়দুল কাদের, আপনার জাতীয় পার্টির জিএম কাদেরের কাছে চিঠি দিয়েছিলেন, এবং সেই চিঠিটি ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে, এবং সেই চিঠিতে পরিষ্কারভাবে বার্তা ছিল। কি বার্তা ছিল সেটি ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে বিভিন্নজন বলার চেষ্টা করেছি। অনেকেই সেটা পরিষ্কারভাবেও বলেন যে সরকার আওয়ামী লীগকে যে কোনো মূল্যে যেভাবেই হোক আসলে এই ভোট ছাড়াই ক্ষমতায় বসার যে রাস্তা, এই রাস্তাগুলো বন্ধ করার একটা চেষ্টা তারা করেছিলেন, যাতে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, এখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে পারে। এরকম সুনির্দিষ্ট একটি পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার চিঠিটি তারা 3টি বড় দলের প্রধান নেতাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে আমেরিকা তো কিছুই করতে পারলো না, নির্বাচন আওয়ামী লীগ তো করেই ফেলেছে, আওয়ামী লীগ তো ক্ষমতায় অলরেডি বসে 3-4 মাস পারও করে দিল। দেখুন, যেহেতু বাংলাদেশের রাজনীতি সত্যিকার অর্থে স্টিয়ারিং আমাদের হাতে নেই, এটা আমরা রাজনীতি করি, এটা আমাদের স্বীকার করতে হবে, এটা বাস্তব সত্য। আমরা রাজনীতি করলেও বাংলাদেশের রাজনীতি তথা এরকম উন্নয়নশীল যে সকল দেশ রয়েছে, আমাদের মতো এরকম ভালনারেবল ডেমোক্রেসি যেসব দেশে, এসব দেশের রাজনীতি আসলে অনেকাংশেই বিদেশ নির্ভর হয়ে পড়েছে। যেমন আমাদের দেশের রাজনীতি স্টিয়ারিং আমাদের হাতে নেই। এখানে কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতার চেয়ারে থাকবে, এটা নির্ধারণ করে আমাদের প্রতিবেশী দেশ কিংবা বিভিন্ন দেশগুলো নিয়ন্ত্রণ করে। আমরা চাইলেও কে ক্ষমতায় বসবে এটা ঠিক করতে পারি না। তো সেই জায়গায় আমাদের রাজনীতি যেহেতু বিদেশ নির্ভর রাজনীতি হয়ে গেছে, আমাদের রাজনীতির স্টিয়ারিং যেহেতু আরেক দেশের হাতে, অন্য দেশগুলোর হাতে, সেই জায়গায় আমরা বলতে পারি পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা, হোয়াটএভার, তারা যে সিদ্ধান্ত নেয় বা নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। হ্যাঁ, তাদের যে প্ল্যান, তাদের যে মাস্টার প্ল্যান, এটা এক্সিকিউটিভ করার বাংলাদেশের রাজনীতি বিদেশি নীতির উপর নির্ভরশীল হয়ে গেছে। এর জন্য কাকে সবচেয়ে বেশি দায়ী করবেন আপনি? জনগণের এর জন্য দায়ী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এর জন্য দায়ী পরিষ্কারভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় অতীতে ছিল তাদেরকেও কিছুটা দায়ী নিতে হবে, এবং যারা বর্তমানে ক্ষমতায়, এদেরকে সবচেয়ে বেশি দায়ী নিতে হবে। কারণ এরা জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনে পাঠিয়ে এই 14 থেকে 15টি বছর বাংলাদেশটাকে এমন ভাবে আরেকটি দেশের মুখাপেক্ষী করেছে, এটা আসলে বলা বাহুল্য। আজকে তো আমরা বলেছি এই দেশটা আমাদের হাতে নেই, এই দেশটা চালাচ্ছে ইন্ডিয়া, এই দেশের হর্তাকর্তা এখন ইন্ডিয়া। এই দেশে কে সরকার চালাবে, কে ক্ষমতার গদিতে বসবে, তা মোদী সরকার ঠিক করে, ইন্ডিয়ার ওই দিল্লি থেকে নির্ধারিত হয়। সুতরাং এটা বলতেই হয়, এর সবচাইতে বেশি লায়াবিলিটি নিতে হবে মোদী, কি বলে আপনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে। তারাই এই
পরিস্থিতি আজকে তৈরি করেছে। এর আগে যারা ক্ষমতা ছিল তাদেরকেও কিছুটা দায় নিতে হবে, এটা আমরা অবশ্যই অস্বীকার করব না। আজকে বাংলাদেশের এই বিদেশ নির্ভর রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক কালচার তৈরি করার পিছনে রাজনৈতিক দলগুলো শতভাগ দায়ী, জনগণ দায়ী নয়। তো এটা একটা বিষয়। তো আমি যেখানে ছিলাম, ডোনাল্ড লু যখন সেই চিঠিটি দিলেন, পরিষ্কার মেসেজ ছিল, বার্তা ছিল। তারা হয়তো সেই 7ই জানুয়ারি এক্সিকিউট করতে পারে নাই বা করে নাই বিভিন্ন কারণে, আপনারাও জানেন, আমরাও জানি, সারা পৃথিবীর মানুষ জানে যে ভারত যেভাবে আমেরিকাকে গিয়ে পরিষ্কারভাবে বলেছে যে আপনারা যদি বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আমরা আমাদের মতো কাজ করব। যেহেতু আমেরিকার এই অঞ্চলে স্বার্থ রয়েছে, একই সাথে আমাদের এই বঙ্গোপসাগরীয় যে অঞ্চল অর্থাৎ দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ায় বড় স্বার্থ রয়েছে চায়নার। এখন আমেরিকার কাউন্টার পার্ট চায়না, নট বাংলাদেশ অথবা ইন্ডিয়া। আমেরিকার কিন্তু প্রতিযোগী আমরা নই, ইন্ডিয়াও নয়। আমেরিকার প্রতিদ্বন্দ্বী হচ্ছে চায়নার আশা। সুতরাং এই অঞ্চলে চায়নার যে আধিপত্যবাদ, এটাকে ঠেকাতে হলে, আটকাতে হলে আমেরিকার প্রয়োজন ইন্ডিয়াকে। তো সেই জায়গায় ইন্ডিয়া যখন পরিষ্কারভাবে আমেরিকার কাছে গিয়ে ধন্না দিয়েছে, তাদেরকে সেভাবে বলেছে, তখন আমেরিকা আসলে তাদের বৃহত্তর স্বার্থে, মানে গ্রেটার ইন্টারেস্টের দিক দিয়ে তারা অবশ্যই তাদের স্বার্থ আগে দেখবে। সেই জায়গাতে হয়তো তারা এক্সিকিউট করে নাই বা করতে পারে নাই, হোয়াট এভার। তো সেটা গেল একটা মেসেজ। তারপরে লাস্ট কয়েকদিন আগে ডোনাল্ড লু আবার বাংলাদেশে আসলেন। এখন এই ডোনাল্ড লুকে আমরা অনেকেই অনেকভাবে চিনি। যেমন তিনি এই আমাদের মধ্যপ্রসাগরীয় যে অঞ্চল, এই অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এবং অনেকেই তাকে কূটনীতিক পাড়ায় বাজ পাখি বলে চেনে থাকে। অর্থাৎ সে এতটাই প্রভাবশালী একজন কূটনীতিক, ডিপ্লোমেট, তিনি যেখানে হাত দেন, অর্থাৎ যে দেশে হাত দেন, সে দেশে তার মিশন সফল না করা পর্যন্ত তিনি সেই মিশন থেকে, মানে কি বলে, নিজেকে প্রত্যাহার করেন না বা সেখান থেকে তিনি ফিরিয়ে যান না। যেমন এর আগে তিনি বেশ কয়েকটি দেশে কাজ করেছেন। পাকিস্তানে সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে তার নেতৃত্বেই বলা যায় যে পরিবর্তন সেখানে করেছেন তিনি। মালদ্বীপ, শ্রীলঙ্কা, এর সবগুলোর পিছনে ডোনাল্ডোর কাজ রয়েছে, হাত রয়েছে, বা তিনি এগুলোতে কাজ করেছেন। তো এরকম বাংলাদেশ নিয়েও তার হয়তো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে, পরিকল্পনা রয়েছে, তিনি কাজ করছেন। হয়তো তিনি এই মিটিং এ বার্তা দিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারকে। দেখুন, এখানে যদি বার্তা না দিয়ে থাকেন, এখানে কিন্তু একটু রহস্য থেকে যায়। যেমন এই সফরে ডোনাল্ড লু পরিষ্কারভাবে কিন্তু বলেছেন যে এই সফরে কোনো বিরোধী দল কিংবা বিরোধী মতের কারোর সাথে তিনি মিটিং করবেন না, বসবেন না। তিনি শুধুমাত্র সিভিল সোসাইটির কয়েকজনের সাথে বসবেন, বিভিন্ন অর্গানের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মিনিস্টার কিংবা আমলাদের সাথে মিটিং করবেন, তাই করেছেন। সর্বশেষ তিনি যে ডিনার পার্টিতে অংশ নিয়েছেন সালমান এফ রহমানের বাসায়, সেখানেও কিন্তু তিনি একটি বার্তা দিয়েছেন। সেটি মিডিয়াতে বলেন নাই, কিন্তু সালমান এফ রহমানের প্রেস ব্রিফিং এর যে অ্যাটিটিউড, মুখের ভাষা এবং তার যে মুখের ফেস, সেটা দেখলেই কিন্তু আমরা বুঝেছি যে ডাল মে কুচ কালা হ্যায়। তারা মুখে মুখে হয়তো বলছে আমেরিকা আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, সম্পর্ক তৈরি করার জন্য এসেছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কি হচ্ছে, কি হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো সেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই যে আজিজ সাহেব, আজিজের উপরে আজকে স্যাংশন দিয়েছে, এটাতে আমরা আসলে অ্যাকচুয়ালি আনন্দিত বা নিরুৎসাহিত বা মনক্ষুণ্ণ কোনোটাই নয়। আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখান থেকে বর্তমানে আওয়ামী সরকারের হর্তাকর্তা নিজেদেরকে যারা মনে করে এই ক্ষমতা আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদেরকে কেউ ধরতে পারবে না, এদের যদি কিছুটা শিক্ষা হয়, শিক্ষা নেয়, তাহলেই লাভ।